এইভাবে শট করলেই তো দিন শেষে গোলের দেখা পাওয়া যায়। আপনি এক্স্যাক্টলি শরীফুল হক যেটা বলছিলেন, ফাহমিদুলের শুটিং অ্যাকিউরেসি দেখার জন্য অনেক মানুষ অলরেডি ভিড় করেছিল এবং সেটাও দেখা গেছে। সেখান থেকে আরেকবার ফাহমিদুল বল পেয়েছেন এবং তারপর সেখান থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে বলটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তেনজিন বাঁচিয়ে দিয়েছেন তার দলকে, আর হামজা গিয়ে সান্ত্বনা দিচ্ছেন তার ছোট ভাইকে। দারুণ কিছু মেসেজ। এবং সেই মোমেন্টটা ফাহমিদুল শটটা নেবেন তার ঠিক আগে তেনজিন দর্জি তিনি শটটা আটকে দিলেন এবং খানিকক্ষণ আগের সেই অ্যাটেম্পটা রাকিবের থেকে বল পেয়ে গিয়েছিলেন ফাহমিদুল। কর্নার কিক হয়েছে, এর আগের কর্নার কিক থেকে গোলও এসেছিল, তবে এবারেরটায় সাদউদ্দিন তপু বর্মন ট্রাইটা করলেন। যখন আপনার দলের আত্মবিশ্বাস থাকে তুঙ্গে, তখন আপনার সেন্টার ব্যাকও এই ধরনের অ্যাটেম্প্ট বোধহয় নেওয়ার সাহস করতে পারেন। তপু বর্মনের কিন্তু এই ধরনের সিচুয়েশনে গোল করার অভিজ্ঞতাটা ভুটানের এগেইনস্টেও আছে, এবং সেটাও এই ন্যাশনাল স্টেডিয়ামে যখন আপনি 1-0 গোলে লিড করছেন, এই কাজটা আপনি করতেও পারেন। রাকিব রাইট সাইডে গোল কিক। 2015 সাফেও তপু গোল করেছিলেন, 2018 সাফেও তিনি এই ভুটানের এগেইনস্টেই গোল করেছেন। সাফের গল্প যখন আসে, বাংলাদেশের গল্পটা হতাশায় মোড়ানোই ছিল গেল কয়েক বছর। যদিও 14 বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ 2023-এ সাফের সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল হাভিয়ার কাবরেরার আন্ডারে, এবং বাংলাদেশ কোচের সবচেয়ে বড় অর্জন হিসেবে সেটা দেখা হয় যে সেমিফাইনালে গিয়ে বাংলাদেশ আলটিমেটলি কুয়েতের কাছে এক্সট্রা টাইমে গিয়ে 1 গোলে হেরেছিল, যে ম্যাচটা বাংলাদেশ হয়তো সুযোগ কাজে লাগাতে পারলে জিততেও পারত। বাংলাদেশ একটা নিজেদের ফুটবলের ওয়ে আউট বের করেছিল সেই সাফেই। ভুটানের এগেইনস্টে জয়, মালদ্বীপের এগেইনস্টে জয়, তার সবকিছু এসেছিল 2023 সাফ। এই বছর একটা সাফ হওয়ার কথা ছিল, যদিও সেটা হচ্ছে না। তবে এখন গোল কি আরেকটা হবে কিনা? গোলকিপার বের হয়েছেন, রাকিব গোলকিপারকে পাস কাটিয়েছেন পেনাল্টির ভেতর। রাকিবের সেই কাটব্যাকটা কাদেম শাহ পর্যন্ত পৌঁছায়নি, তার আগে ক্লিয়ার হয়েছে, যদিও বাংলাদেশের কন্ট্রোলেই এখনো ম্যাচের লাগামটা। গোলকিপার বেরিয়ে এসে ভুলটা বোধহয় করেছিলেন সেখানে, যেটা সুযোগ করে দিয়েছিল বাংলাদেশকে। গোল বার ছিল পুরোপুরি অরক্ষিত, এবং এই জায়গায় যখন রাকিব দেখলেন যে তার জন্য শুটিং অ্যাঙ্গেলটা খুব সুইটেবল নয়, তখন তিনি খোঁজার চেষ্টা করলেন টিমমেটকে। এক ধাপ পিছিয়ে থাকলে হয়তো তিনি গোলে শটটা নিতে পারতেন, তবে তার আগে বাংলাদেশ এই জায়গায় একটা ক্রস করতে চায়, যে ক্রসটা টাচ করেছিলেন, তবে সেটা খুব ভালো কিছু হয়েছে তেমনটা হয়তো বাংলাদেশ কোচ দাবি করতে চাইবেন না। আপনি জামালের টাচটা দেখেছিলেন মাত্র, যেই টাচটাই শেষ পর্যন্ত তাজের কাছে গেল, টু গুড। রাইট সাইডে যথেষ্ট পরিমাণ প্রেসার বাংলাদেশ ক্রিয়েট করতে পারছে, সেখানে তারিক, জামাল এবং তাজউদ্দিনের বেশ কিছু ইন্টারেস্টিং কম্বিনেশনের পর তাজ সেখানে ওই ক্রসটা করেছিলেন। আনফর্চুনেটলি ক্রসটা পড়েছে বাজে জায়গায়, সেখান থেকে চান্সটা মিস হয়ে গেছে, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। অন্তপু দারুণ, চমৎকার ফাহমিদুল, সেখান থেকে বাংলাদেশের শট অনেকখানি ওপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু কাজেম শাহ গোল সেখানে দেখেছিলেন, তার ওপরে তেমন একটা প্রেশার ছিল না, শটটা তিনি নিয়েছেন। শুটিং স্পেসটা পেয়েছিলেন, শটে পাওয়ারও ছিল, তবে ডিরেকশনটা গোলপোস্টের অনেকটাই ওপর দিয়ে। এরপরও বাংলাদেশ এই শটগুলো করছে। খানিকক্ষণ আগে ফাহমিদুলের সেই শটটার কথা আপনার মনে আছে, এই যে কাজেম শাহ শটটা করলেন, সেটাই প্রকাশ করছে বাংলাদেশ এই ম্যাচে আরো গোল চায়। এই মতো উদ্দীপক হতে পারে এরকম কোনো অ্যাপ্রোচও দেখতে পাচ্ছি না, এবং এই জায়গায় সম্ভবত এই 35 মিনিট পেরিয়ে যাওয়ার পরে শেষের 10টা মিনিট ভুটানের প্রাথমিক লক্ষ্যটা থাকবে আরেকটা গোল হজম না করা। বাংলাদেশের সেন্টার ব্যাকরা মাঠের যে পজিশনে এসে বিল্ড আপটা করছেন, এরকমটা আপনি সচরাচর খুব বেশি অনেক শক্ত দলের সঙ্গে বাংলাদেশে করতে দেখেন না। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে, তাজের সেখানে আরও একটা ক্রস, জামাল ভুঁইয়া
শটটা ব্লকড হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো, রাইট ফুটেড লো অ্যাঙ্গেল শট, সেটাই পৌঁছে গিয়েছিল জামালের কাছে, ডিরেক্টলি পোস্টেই মারলেন। ওখান থেকে একটা জায়গাতেই মারার ছিল এবং সেখানেই মেরেছেন জামাল। পরে গিয়ে তাশি গেলশন ক্লিয়ার করেছেন। সেই জামালের কাছেই বল। হামজা প্রথম সুযোগেই খুঁজে নিয়েছেন কাজেম শাকের। রাকিব ট্র্যাক করতে পারেননি শেষ পর্যন্ত, তবে হামজা যে তড়িৎ গতিতে বলটা দিয়ে দিলেন সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরেও বোঝা খুব কঠিন কারো কারোর জন্য। হামজার প্রেসিং বাংলাদেশকে বলটা প্রায় পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন। রাকিবের শট, গোলকিপার আবার সেটা ঠেকিয়েছেন। যদিও ভুটানের গোলকিপার রেগুলার গোলকিপার নন, যিনি আজকের ম্যাচ খেলছেন গেলছেন তোকবে, তিনি রেগুলারলি রিসেন্ট টাইমসে ভুটানের হয়ে স্টার্ট করছেন। ইয়েমেনের এগেইনস্টে ম্যাচটাও তিনি খেলেছেন এবং হামজা চৌধুরী এখন গেছেন খানিকক্ষণ আগে পেনাল্টির বাইরে। তাকে যখন একটা ফাউল করা হলো, রেফারি বাঁশিটা বাজাননি, সেটার কারণটাই তিনি জানতে গিয়েছেন। এবং স্টেডিয়ামের সাউন্ডটা দেখুন, অবশেষে বহুদিন বাদে ভুয়া আওয়াজটা জাতীয় স্টেডিয়ামে শোনা গেল। আরও একটা নতুন শুরু। এই ভুয়া এটা বাংলাদেশের স্পোর্টসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আওয়ে টিম সাধারণত উপভোগ করে থাকে। আমি জানি না তারা বোঝেন কিনা। স্টেডিয়ামের এই সাউন্ডটা রেফারির জন্য, ভুটানের জন্য নয়। কিন্তু আমি জানি না সেই আদি অকৃত্রিম ফুটবল ভালোবাসার লোকেরা এখনো স্টেডিয়ামের গ্যালারিতে আছেন কিনা। রেফারিদের জন্য তারা সাক্ষাৎ জম। হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন, খেলছেন এই গ্যালারি ভর্তি দর্শক, যাকে দেখার জন্য ছুটে এসেছে। তাদের সেই প্রত্যাশাটাও পূরণ করেছেন ম্যাচের একেবারে শুরুতে গোল করে। যদিও এই হামজা চৌধুরীর নতুন ক্লাবে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা হামজা চৌধুরীকে দেখতে পারবো কিনা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সে গুঞ্জন তো থাকছেই, তবে আপাতত তিনি লেস্টার সিটির ফুটবলার। যাকে এই ব্রেকে একটা ইন্টারেস্টিং জিনিস ফাইন্ড আউট করেছেন শরীফুল হক, যেটা আমাদের ক্যামেরাতেও দেখা যায়নি। হাভিয়ার কাবরেরা ফাহামিদুলের সঙ্গে কিছু একটা সলা পরামর্শ করে নিচ্ছিলেন। ফাহামিদুলকে তিনি বলেছিলেন টাইম দেবেন, সে টাইমের পরিপূর্ণ কাজে লাগাচ্ছেন ফাহামিদুল। হাভিয়ার কাবরেরা হয়তো সন্তুষ্টি প্রকাশ করবেন। ফাহামিদুলের যতটুকু অ্যাপ্রোচ, যতটুকু কাজ তিনি করে দেখিয়েছেন, সেটুকুই আসলে ক্যামেরার বাইরে যেটা দেখা যায় না সেটা দেখা গেল। এটা অবশ্য বুঝতে হবে, কারণ ফাহমিদুলের এটাই কিন্তু প্রথম ম্যাচ ন্যাশনাল টিমের হয়ে। তিনি প্রথম খেলছেন আজকের ম্যাচটায়। দেখুন, মানে অন্য ফুটবলার ধরেন সেটা বাংলাদেশের অন্য কেউ, এই দলের অন্য কেউ, তাদের থেকে কিন্তু ফাহমিদুলের উপর প্রত্যাশার চাপটা একটু বেশি, সেটারও একটা প্রেশার রয়েছে। সব কিছু কিন্তু ফাহমিদুল সোফার ভালোভাবেই ডিল করছেন। আপাতত উপভোগটাই হতে পারে এই তরুণ ফুটবলারের জন্য সবচেয়ে বড় মন্ত্র, যে হয় তারিক কাজী মানিয়ে নিয়েছিলেন এই দলটার সঙ্গে ফিনল্যান্ড থেকে এসে। কাজেম শাহ আছেন এই দলটায় কানাডা থেকে, তিনি এসেছেন। জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে, তিনি সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। হামজা চৌধুরী, সৌমিত সোম। দিন শেষে আপনাকে ঘরেই ফিরতে হয়। সব পাখি নিড়ে ফেরে, সব নদী মেশে সাগরে, এটাই এখন বাংলাদেশে। তবে যেটা বাংলাদেশ চাইবে না সেটা হচ্ছে নিঃসঙ্গ হয়ে ভবঘুরে হয়ে ঘুরতে। সেই সুযোগ অবশ্য নেই। 40 মিনিটে ম্যাচ, তবে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। স্কোর লাইনটা হয়তো আরও ভালো হতে পারতো বাংলাদেশের জন্য। বাংলাদেশ এক গাদা সুযোগ তৈরি করেছে, অন্যদিকে ভুটান সেই অর্থে অতটা প্রেশার বাংলাদেশের ওপরে ক্রিয়েট করতে পারেনি, চায়নি। সমিত সোম তার দিক থেকে ক্যামেরা সরে সরে অন্যদিকে যাচ্ছে, তবে আমার ধারণা সমিত সোমকেই লোকে বেশি দেখতে চান। আজ তিনি কিসের টানে ফিরে এসছেন? ঘরের টানে। There is no home without Shom. সমিত is finally home. সমিতকে নিয়ে অলরেডি হাভিয়ার ক্যাবরেরার বেশ ভালো একটা প্ল্যানিং রয়েছে, যেটা তিনি সমিত সোমকে জানিয়েও দিয়েছেন।
সেই সমিত সোম আজ সকালে কানাডা থেকে যিনি এসেছেন, কানাডা প্রিমিয়ার লিগে খেলেন ক্যাভালরির হয়ে, এমএলএসও খেলেছেন, থিয়েরি অরির আন্ডারে তার গ্রোন আপটাও হয়েছে। একজন ইঞ্জিনিয়ারও বটে। বাংলাদেশ এই টিমে দুজন ইঞ্জিনিয়ার আছেন, একজন টিম অ্যানালিস্ট আর একজন সমিত সোম, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর একজন ইলেকট্রিক্যাল। রাইট। বেশ কয়েকজন সাবেক ফুটবলারকে আমরা দেখলাম, ইমতিয়াজ নকিব, মাহবুব রক্সি। এই মুহূর্তে মাঠে কিন্তু বাংলাদেশের হাফে বলের আনাগোনা। একচল্লিশ মিনিটে গড়িয়ে 41 মিনিট শেষ, 1-0 স্কোর লাইন। সেলটপ ইয়েমেনের সঙ্গে ম্যাচটাতেও তিনি ছিলেন এবং ইয়েমেনের সঙ্গে গোল শূন্য ড্র করাটা ভুটানের জন্য বড় একটা সাকসেস ছিল। ইয়েমেনের সাথে খেলা দল থেকে ভুটান আজকে 4টা পরিবর্তন করেছে, গোলকিপার সহ। এছাড়া বাকি 7 জন একই রয়েছে। তবে ইয়েমেনের সাথে সেই ম্যাচটা হয়েছিল তাদের মাঠে, এবার বাংলাদেশ খেলছে নিজেদের মাঠে। টান প্রান্ত দিয়ে রাকিব কাটাতে চেয়েছিলেন, আটকে গেছেন। ইয়াসি গিলশিয়ানে হামজা রয়েছেন, এখনো হামজা ছুটছেন। বাংলাদেশের বডির অভাব হচ্ছে না অন্ততপক্ষে, যেখানেই বল সেখানে বাংলাদেশ কয়েকজন মিলেই যাচ্ছে। তবে ওই ক্ষেত্রে হামজা চৌধুরী একটু একা হয়ে পড়েছিলেন। বাঁ দিক থেকে এবার সাদউদ্দিন যদি কিছু করতে পারেন। ফাহমিদুল, জামাল। ফাহমিদুলের পায়ে যখন বল যায়, গ্যালারির আওয়াজটা ধীরে ধীরে ভলিউম বাড়ানোর মতো বাড়তে থাকে। ফাহমিদুল সেই আস্থার প্রতিদানও দেবেন। এবার কিন্তু জামাল অফসাইডে, অফসাইড ফ্ল্যাগটা রেইজ হয়েছে, যদিও জামাল বলছেন নো। সেখানে রাকিব ছিলেন। বাংলাদেশের সেকেন্ড অফসাইড, রাকিব হোসেন। এবারের লিগে যার 11টা গোল এবং টানা 2 মৌসুমে নিজের গোলকে ডাবল ডিজিটে নিয়ে গেছেন রাকিব। ফার্স্ট হাফের প্রায় শেষ দিকটায় রয়েছে আমরা। এখনো পর্যন্ত বাংলাদেশের চেঞ্জগুলো যেগুলো করা হয়েছে তার ভেতরে খুব বেশি প্রভাব যে এসছে তেমনটা নয়। সেটা বলতে চাচ্ছি এই অর্থে যে মোহাম্মদ হৃদয় এই ম্যাচে স্টার্ট করেনি, তবে সেই প্রভাবটা ম্যাচে এখনও সেভাবে বোঝাও যায়নি, কারণ হামজা, সোহেল রানা, ফাহমিদুল অথবা কাজেম শাহ তারা সেই অভাবটুকু মোটেই বুঝতে দিচ্ছেন না। সেটা আসলে অভাব কিনা সেটাও একটা প্রশ্ন বটে। সোহেল রানা ক্লিয়ার করলেন। আজকে ন্যাশনাল স্টেডিয়ামে অনেকদিন পর দর্শক উপস্থিতি দেখে মনে হয় আমরা একটু পরপর দর্শকদের দেখছি। ফুটবলের ব্যাকরণ ভেঙেই ভুটান শেষের আগে একটা অ্যাটাক যদি তারা করতে পারে, একটা গোল করার মতো উপক্রম তাদের যদি তৈরি হয়, সেরকম একটা চেষ্টা রাইট ফ্ল্যাঙ্ক ধরে, যদিও সেই বলের গতি অনেক বেশি, নাগাল তিনি পাবেন না। প্রথমার্ধ প্রায় শেষ, শেষ মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। ভুটান তারা কোনো গোল করতে পারেনি। কাজেম ডান প্রান্তে, তাজ বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। আপনি যদি সেট পিসের হিসাব করেন, আপনি যদি এই ধরনের ক্রসের হিসাব করেন, আপনি যদি এরিয়ালের হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফাহমিদুল বেশ খানিকটা পিছিয়েই থাকবে, কিন্তু তারপরও তিনি সেখানে গিয়ে সময় মতো পৌঁছেছিলেন, যেখান থেকে তার হেড করার চেষ্টাটা গোলকিপার কেলসেন ভুটানের
একটা ভালো সেভ করেছেন, পরে গিয়ে বেশ কবার তাকে বিপদে পড়তে হয়েছে। 45 মিনিট শেষে 2 মিনিট যোগ করা হয়েছে। বাংলাদেশ কি তাদের স্কোর লাইনটা 2 করতে পারবে? 2 মিনিট যোগ করার সাথে 2 মিনিট এই সময়ে হয়তো স্কোর লাইন আপাতত বাংলাদেশ ধরে রাখতেই চাইবে। আমরা দেখতে চাই বাংলাদেশের প্লেয়ারদের। তাজউদ্দিন চমৎকার একটা ম্যাচ খেলছেন তার ডেবিউতে। রাইট ফ্ল্যাঙ্ক থেকে যে ক্রসগুলো জেনারেট করেছেন সেগুলো ঠিক জায়গায় একটু এদিক ওদিক হলেই হয়তো বাংলাদেশের স্কোর লাইনটা আর একটা বৃদ্ধি পেতে পারত। সোহেল মাঝমাঠ দিয়ে বল নিয়ে ড্রাইভ করার চেষ্টা, ফাহমিদুল আছেন সেই জায়গাটাতে। ফাহমিদুল পা দিক থেকে যে ক্রস করেছেন সেটার জন্য লাফিয়ে উঠেছিলেন রাকিব। হামজা বিরতির আগেই দ্বিতীয় গোল চায় বাংলাদেশ। কাজিম শাহ দৌড়ে গিয়েছিলেন ঠিকই, তবে ফার্নান্দো তোরেস যার ফেভারিট ফুটবলার সেই নাম্বার 9 তিনি যিনি ডিফেন্ডার তিনি গিয়ে সেখানে ক্লিয়ার করলেন। ভুটানের জন্য খুবই আনইন্সপায়ারিং একটা হাফ। ভুটানের জন্য কয়েকটা লং বল খেলা ছাড়া তেমন কোনো আউটলেট খোলা ছিল না, যেখানে তাদের মূল অ্যাটাকিং আউটলেট নিমা ওয়াংদি তাদের ক্যাপ্টেন রাইট উইং ব্যাক রোল থেকে বারবার তিনি ওঠার চেষ্টা করতেন, তাকে নালিফাই করে রাখা হয়েছে সেই লেফট ফ্ল্যাঙ্কে, যে জায়গায় অপারেট করছেন সাদ এবং সোহেল রানা। ফাহমিদুল তাকেই আমরা দেখছিলাম। আরো একবার ভুটান উদ্দেশ্যহীনভাবেই ছোটাছুটি করছে। এবার অবশ্য ভুটান তাদের কাজের কাজটা করতে পারে, তবে সেখানে একটা ব্লক হলো। জটলার ভেতর থেকে ভুটান প্রায় বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন সোহেল রানা। যদিও শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ, যেটা বাংলাদেশকে স্বস্তি দেবে। আর টাইম 2 মিনিট, সেটাও শেষ। তপু বর্মন তিনি এই শটটা করবেন। তপু মিতুলকে করতে বলছেন, তপু সামনে যাচ্ছেন। এবং এরই সাথে রেফারির ফাইনাল হুইসেল। হাফ টাইমের খেলা শেষ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ফার্স্ট হাফে হামজা ফাউল করেছেন একটা, যতগুলো পাস দিয়েছেন তিনি তার সবগুলোর মধ্যে 3টা ভুল ছিল, 37টা সঠিক পাস দিয়েছেন হামজা চৌধুরী। ব্রিলিয়ান্ট। ফাহমিদুলের কাছ থেকেও আমরা দেখেছি একটা বেশ ভালো এফোর্ট। 16টা পাস ফাহমিদুলের, যার মধ্যে 2টা ছিল ফুল পাস, অর্থাৎ সাকসেস রেট 80%-এর ওপরে ফাহমিদুল ইসলামেরও। সেকেন্ড হাফে বাংলাদেশ মাঠে নামবে এই স্কোর লাইনটাকে আরো বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। ভুটান তাদের সামনে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি, তবে বাংলাদেশও ব্যবধান বাড়াতে পারেনি। হামজা চৌধুরী হয়তো ওই আক্ষেপটুকু নিয়ে মাঠ ছাড়ছেন। আপাতত একটা বিরতি। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 ভুটান 0। হাফ টাইম স্ট্যাট 60% টাইম বল পজিশনে নিজেদের কাছে ধরে রেখেছিল বাংলাদেশ। শটস অন টার্গেট 3টা, শটস অফ টার্গেট 5টা, 6টা ফাউল, 4টা ফ্রি কিক বাংলাদেশের, 2টা কর্নার, 2বার অফসাইড। এবং এখন পর্যন্ত এই ম্যাচের রেফারিকে কোনো কার্ড দেখাতে হয়নি। অন টার্গেটে একটা শট না করলেও ভুটান তাদের অফ টার্গেটে শট ছিল একটা পুরো ফার্স্ট হাফ জুড়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.